কৃষ্ণকে নিয়ে পুরাণে অনেক গল্প আছে, কিন্তু এমন কিছু গল্প আছে যেগুলো সেইভাবে লোকমুখে শোনা যায় না। আজকের এই ভিডিওতে সেই রকমই কৃষ্ণকে নিয়ে আপনাদের সঙ্গে কিছু গল্প শেয়ার করব, তাই ভিডিও পুরোটা দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। প্রথমেই বলবো, ছোটবেলায় ছেলেদেরকে মেয়েদের মতো জামা কাপড় পরানো হয়। কম বেশি সব বাড়িতেই এই একটা ঘটনা হয়েই থাকে। এর পিছনেও কিন্তু একটা কারণ রয়েছে। ছেলেদেরকে টিপ পরিয়ে, লিপস্টিক পরিয়ে একেবারে মেয়েদের মতো সাজানো হয়, তাদেরকে ফ্রক পর্যন্ত পরানো হয়। এরকম ছবি কম বেশি সব পরিবারেই দেখতে পাওয়া যায়। আর বড় বয়সে তো এই ছবির সামনে এলে লোকে হাসি মজা করে, কি এম্বারেস ফিল হয় বলুন তো। কিন্তু এর পিছনে কৃষ্ণকে নিয়েই রয়েছে একটা গল্প। কি সেই গল্প? না, কৃষ্ণকে বাঁচিয়ে যখন যশোদার কাছে নিয়ে আসা হচ্ছিল, তখন কংস তো বারবার হামলা চালাচ্ছে, আর এই হামলায় রাক্ষসরাও সামিল রয়েছে। তো মা যশোদা রাক্ষসদের হাত থেকে এবং কংসর হাত থেকে বালকৃষ্ণকে বাঁচানোর জন্য মেয়েদের পোশাক তাকে পরিয়েছিলেন। তাকে ছেলের বদলে মেয়ে দেখানোর চেষ্টা করা হয়েছিল, যাতে রাক্ষসরা এবং অশুভ শক্তি যা রয়েছে তা দিকভ্রষ্ট হয় এবং বালকের উপরে কোনো রকম কোনো হামলা না হয়। তাই আমাদের সব মারাই যশোদা মা, আর তাদের কোলে থাকা সকলেই তো বালকৃষ্ণ। তারা চান তাদের সন্তান যাতে বিপদে না পড়ে। তাই এই জন্যেই কিন্তু এই গল্প অনুসারে ছোটবেলায় ছেলেদেরকে মেয়েদের মতো সাজানো হয়। তাদেরকে কালো টিকা যেরকম লাগিয়ে নজর থেকে বাঁচানোর উপায় রয়েছে, তেমন ভাবেই ঠিক এই পদ্ধতিও অ্যাপ্লাই করা হয়। এরপরে আপনাদেরকে আমি যে গল্পটা বলবো সেটা হচ্ছে কৃষ্ণের মাখন চুরি। মাখন চুরির গল্প তো আমরা অনেক শুনেছি। সমস্ত গোয়ালাদের নিয়ে এসে মাখন চুরি করত। তো কৃষ্ণ যখন মাখন চুরি করতেন, যতটা খেতেন ততটা তো তিনি খাচ্ছেন, ঠিক আছে, কিন্তু তার অনেক বেশিটা তিনি বাঁদরদেরকে ভাগ করে দিতেন। হ্যাঁ, ঠিক শুনলেন, কৃষ্ণ তার মাখনের ভাগ বাঁদরদের দিতেন। কারণ বালকৃষ্ণ তিনি ছিলেন ছোট, কিন্তু তিনি জানতেন যে আগের জন্মে তিনি কি ছিলেন। অর্থাৎ আগের জন্মে যখন বিষ্ণুর অবতার রাম হয়ে তিনি এসেছিলেন, তখন সীতাকে খুঁজতে তো বাঁদররাই তাকে সাহায্য করেছিল। তাই কৃতজ্ঞতার জন্য বাঁদরকে তিনি মাখন দিতেন কৃষ্ণ অবতারে। এবার আপনাদেরকে কৃষ্ণর গুরু দক্ষিণার গল্প বলবো। কৃষ্ণর ট্রেনিং তখন উজ্জয়ন শহরে চলছে। সেই সময় তিনি গুরু হিসেবে পেয়েছিলেন ঋষি সন্দীপনিকে। এখানে সুদামার সঙ্গে তার বন্ধুত্ব হয়। বলরাম, সুদামা সবাই এই আশ্রমেই থাকতেন। সমস্ত ট্রেনিং শেষ হয়ে যাওয়ার পর তিনি ঋষির কাছে গিয়ে বলেছিলেন যে আপনি আমার থেকে গুরু দক্ষিণা নিন। ঋষি তখন তাকে বললো যে না না, আমার নেওয়ার কিছু নেই। কিন্তু কৃষ্ণ তখন জোর করে বললেন যে আপনি যদি আমার থেকে গুরু দক্ষিণা না নেন, তাহলে তো এটা আমার কাছে বোঝা হয়ে দাঁড়াবে। আপনি কিছু না কিছু গুরু দক্ষিণা নিন। সন্দীপনি তখন বলেন যে তার এক সন্তান খেলতে খেলতে সমুদ্রের কাছে চলে গিয়েছিল, আর সমুদ্র তাকে গিলে খেয়ে নেয়। সম্ভব হলে আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও, এটাই হবে গুরু দক্ষিণা। এবার কৃষ্ণ যেটা করেছিল সেই গল্প খুব একটা শোনা যায় না। আমরা সবাই কৃষ্ণর কালিয়ানাগ দমনের গল্প জানি, যার জন্য তিনি জলের নিচে গিয়েছিলেন। কিন্তু তাছাড়াও কৃষ্ণ আরো একবার জলের নিচে গিয়েছিলেন। তিনি সমুদ্রের সামনে দাঁড়িয়ে সমুদ্রকে রীতিমতন হুঁশিয়ারি দেন। আর সেই সময় রাক্ষস শঙ্খাসুর সেখান থেকে বেরিয়ে আসেন। এই শঙ্খাসুর কাউকে হত্যা করে না। কি করে তাহলে? না, যাদেরকে গিলে নেয় তাদেরকে গিলে নিজের কাছে রাক্ষস সেনা বানিয়ে রেখে দেয়, খানিকটা জম্বির মতো। জলের নিচে কৃষ্ণ গিয়ে দেখতে পান যে এরকম প্রচুর ঋষির সন্তান রয়েছে, প্রচুর মানুষ রয়েছে যাদেরকে রাক্ষসে পরিণত করা হয়েছে। তারপর জলের নিচে গিয়ে কৃষ্ণ শঙ্খাসুরের সঙ্গে ব্যাপক লড়াই করে, আর লড়াইয়ে জিতে ঋষির ছেলেকে ফিরিয়ে দেয়। এটাই ছিল তার গুরু দক্ষিণা। এই ভিডিও সম্পর্কে আপনাদের আরো বলবো, তবে তার আগে আপনাদেরকে মনে করিয়ে দিই যে কামাখ্যা মন্দির একটা অদ্ভুত রহস্যে মোড়া। এই সময় যখন দেবীর রজস্বলা হয়, তখন কেন পাশ দিয়ে যে নদ বয়ে গিয়েছে তার জলও লাল হয়, সেই বিষয়ে জানতে গেলে অবশ্যই আই বাটনে লিংক দেওয়া রয়েছে, সেই লিংকে ক্লিক করে আপনারা ভিডিও দেখতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। এবার আপনাদেরকে বলি যে রাম বিষ্ণুর অবতার ছিলেন, আর লক্ষণ ছিলেন শেষ নাগের অবতার। রামায়ণ শেষে লক্ষণ আর রাম যখন ফিরে গিয়েছিলেন, তখন বিষ্ণুর কাছে শেষনাগ খুব দুঃখ করে একটা অভিযোগ করেন। অভিযোগ কি ছিল? অভিযোগটা ছিল এই প্রকার যে আমি ছোট ভাই হিসেবে গিয়েছিলাম,
তাই জন্য আপনি আমার কোনো কথাই শোনেননি, আমি ছোট ছিলাম, আপনার সাথে লড়াই করতে পারতাম না। বিষ্ণু তখন বলেছিল যে ঠিক আছে, কোনো ব্যাপার না, এর পরের বারে যখন যাব তখন তুমি বড় হবে, আমি ছোট হব। এরপর অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর দ্রৌপদ যুগ এলো, যেখানে বিষ্ণুর অবতার ছিল কৃষ্ণ, আর দাদা বলরাম শেষনাগের অবতার। কৃষ্ণের যিনি দিদা ছিলেন তার নাম ছিল মারিসা, আর কৃষ্ণের একজন সৎ মা ছিলেন যার নাম ছিল রোহিণী। রোহিণী হচ্ছে বলরামেরও মা। তো রোহিণী মারিসা তারা দুজনেই নাগ জনজাতির বংশধর, কারণ বলরাম শেষ নাগের অবতার, তাই তাকে তো নাগ জাতির থেকেই আসতে হবে। তো এরকম আরো একটা গল্প রয়েছে, সেই গল্প আমরা গীত গোবিন্দে পাই। গীত গোবিন্দের রচয়িতা জয়দেব, তিনি কৃষ্ণের ভীষণ বড় ভক্ত। তিনি কৃষ্ণের লীলা খেলা নিয়ে লিখতে বসেছেন। এবার লিখতে গিয়ে তিনি ভাবছেন যে ছি, আমি যাকে আমি মেনে চলি, যাকে এতটা ভক্তি করি, শ্রদ্ধা করি, তার সম্পর্কে এই ধরনের কথা কি করে লিখতে পারি। তিনি লিখতে পারছেন না। পরিস্থিতিটা কি তৈরি হচ্ছিল, কেন লিখতে পারছেন না, না সেখানে ব্যাখ্যা করা হচ্ছে যে রাধা সাজ পোশাক করেছেন, রাধা বসে রয়েছেন, ঘর সাজিয়ে খাট সাজিয়ে কৃষ্ণের অপেক্ষায় তিনি অপেক্ষা করছেন। এবার কৃষ্ণ যখন আসে, রাধা তাকে আলিঙ্গন করে, জড়িয়ে ধরতে গিয়ে ঘটে গেল বিপত্তি। কেন না, রাধা দেখতে পেল কৃষ্ণের কাঁধে অন্য মেয়ের চুল। একজন মেয়ে হিসেবে তার প্রাণের চেয়েও প্রিয় মানুষকে অন্য মেয়ের সঙ্গে ভাগ করে নেওয়া, না, রাধাও সেটা সহ্য করতে পারেননি। সেই মতো রাধা কৃষ্ণের সঙ্গে কথা বলা বন্ধ করে সেখান থেকে চলে যান। তো এই লীলা খেলা কিভাবে জয়দেব লিখবেন তিনি বুঝতে পারছেন না, তার কলম চলছে না, যাকে আমরা এক কথায় রাইটার ব্লক বলে থাকি। তো তখন জয়দেব তার স্ত্রীকে বললেন যে দেখো, আমি একটু স্নান করে আসি, আমি এখন লিখতে পারছি না, তুমি আমার জন্য খাবারটা তৈরি করো। তো তার স্ত্রী জানেন যে স্নান করতে গেলে কমপক্ষে 1 ঘন্টা সময় লাগবে, সেই মতো জয়দেব স্নানে গেলেন, তার স্ত্রী রান্না বান্না করছেন, খেতে দেবেন, গোছাচ্ছেন সবকিছু। তো এই সময় পর্বে দাঁড়িয়ে হঠাৎ করে তার স্ত্রী দেখতে পেলেন যে জয়দেব ফিরে এসেছে মিনিট 5 মধ্যে। তখন তার স্ত্রী খাবার বেড়েছে, খাবার বাড়ার পর তিনি অবাক হয়ে বলছেন যে আপনি এত তাড়াতাড়ি ফিরে এলেন। জয়দেব বলল হ্যাঁ, আমি ফিরে এলাম, আমি লিখতে যাচ্ছি। বলে জয়দেব লেখা ঘরে যেখানে লিখছিলেন সেখানে গেলেন, লেখালেখি করলেন। লেখালেখি করার পর তিনি ফিরে এলেন, তিনি দেখলেন যে খাবার তৈরি আছে, তিনি খেলেন, খেয়ে চলেও গেলেন। এর কিছুক্ষণ পর আবার জয়দেব এলেন এবং এসে স্ত্রীকে বললেন আমার ভীষণ খিদে পেয়েছে। স্ত্রী অবাক হয়ে বললেন এক্ষুনি তো খেলে। তখন জয়দেব বুঝতে পারলেন যে আসলে কৃষ্ণ ঠাকুর এসেছিলেন, কৃষ্ণ এসে নিজের ভক্তকে সাহায্য করে সেই লেখা লিখে দিয়েছেন, এবং তিনি বুঝেছেন যে তার স্ত্রী যে খাবার খাচ্ছে তা কৃষ্ণের খাবার খাবার। তাই জন্য তিনি তার স্ত্রীকে প্রত্যেকদিন প্রণামও করতেন এবং তার এঁঠো থালাতেই খেতেন। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।